আবারও হয়তো অভিভাবকের, হয়তো না, নিশ্চিতভাবে অভিভাবকের দায়িত্বই বেশি। আম যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, স্কুলে কোনো কারণে শিক্ষকের কাছে বা সহকর্মীর কাছে আ ছোট শিশুটি ভীষণ রকমের আ ভীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হলো। সেই মুহূর্তটাতে ওই ট্রমাটা যদি বলি বা ওই ভয়টা যদি বলি, কাটিয়ে নেওয়ার জন্য অভিভাবকের কি করা উচিত? কারণ আ আপনি যেটা একদম শুরুতে বলছিলেন যে স্কুলিং ইজ ভেরি ইম্পোর্টেন্ট। বাচ্চার সবকিছু মানে মানসিক, শারীরিক বিকাশ সবকিছুর জন্য। জ্ঞান তো অবশ্যই একটা পার্ট। সমাধানটা কিভাবে করা উচিত? স্কুল পাল্টে ফেলা সমাধান? আ বাচ্চাকে আরেকটু সাহসী করে কিভাবে আ সামনের জন্য তৈরি করবে সেটা সমাধান? প্রয়োজনে একজন মনোবিদের কাছে নিয়ে যাবে সেটা সমাধান? সমাধানটা কি হবে? হুম। যখন সে সরাসরি কোনো আম আতঙ্কের সম্মুখীন হচ্ছে। ধন্যবাদ। তবে দুঃখজনক হলো সমাধানটা এক কথায় নেই। মানে আমরা যদি কারণ হচ্ছে একেকটা ঘটনা তো আসলে একেক রকম। আ আমি তার আগে যদি একটা বিষয় যোগ করতে চাই, কিভাবে বুঝবো যে আমাদের সমস্যা হচ্ছে? যে বাচ্চারা যখন হুম, স্কুলে যেতে চায় না বা অপছন্দ করে তার কিন্তু একটা খুবই কমন প্রকাশ থাকে কিন্তু পেট ব্যথা। পেটে ব্যথাটা কিন্তু খুবই একটা কমন একটা ব্যাখ্যা। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ভাবি যে শিশুটি বোধহয় অভিনয় করছে স্কুল পালানোর জন্য। এটা কিন্তু এই পেট ব্যথাটা কিন্তু তার অভিনয় কিন্তু না। অনেক ক্ষেত্রে আমরা বলি, "তুমি ভান করছো, গেলেই পারবা।" হ্যাঁ? আমরা চাপ দেওয়ার চেষ্টা করি। তো এই বিষয়টা যদি আমরা এভাবে খুবই চাপিয়ে দেই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আরো পরিস্থিতি উন্নতির বদলে অবনতিই হয়। আমার উদ্দেশ্য কিন্তু শিশুটাকে যেকোনো প্রকার স্কুলে নিয়ে যাওয়া। বলা হয় যে শিশুটিকে দরকার হলে অ্যাম্বুলেন্সে করে হলেও স্কুলে নিয়ে যেতে হবে। এবং স্কুল কিন্তু কোচিং সেন্টারের কোনো বিকল্প নয়। এটা আমাদের খুবই দুর্ভাগ্যের ব্যাপার। বর্তমান বাংলাদেশে কিন্তু স্কুলিং বলতে গেলে মনে হচ্ছে উঠেই গেছে। আমাদের গার্ডিয়ানরা স্কুল থেকে কোচিং এ বেশি মনোযোগ দিচ্ছেন। এবং এক্ষেত্রে অনেক শিশুরাও কিন্তু ভাবছে এইভাবে স্কুলে যে হয়টা কি? অথচ হুম, স্কুলে কিন্তু আমরা আসলে শুধুমাত্র দুটো তথ্যের পাশাপাশি আমরা আদব-কায়দা, জিতে গেলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আমরা হেরে গেলে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত, নেতৃত্ব যখন আমি দেব তখন নেতা হিসেবে আমার আচরণটা কেমন হওয়া উচিত, যখন আমি টিমের সদস্য, দলের সদস্য সেখানে আমার ভূমিকাটা কেমন হওয়া উচিত। এই ধরনের মৌলিক মানবিক গুণাবলী কিন্তু আসলে স্কুল সিস্টেম ছাড়া অসম্ভব। লাগবেই আমাদের। এখন স্কুলে বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে যে স্কুলটা মানহীন। যেমনটি আমরা যে দুর্ভাগ্যজনক খবরের প্রেক্ষিতে দেখতে পাচ্ছি। যেমন দেখা যাচ্ছে এখানে তার প্রশিক্ষণের ঘাটতি আছে, তাদের আ স্ট্রাকচারের ঘাটতি আছে, সার্ভেইলেন্স এর ঘাটতি আছে এবং তাদেরকে একটি প্রতিষ্ঠানকে যারা মনিটর করবেন, সরকারি প্রতিষ্ঠান যারা আছে, তাদেরও কিন্তু এখানে দায় এড়ানোর সুযোগ নেই। এই ধরনের প্রতিষ্ঠান যদি থেকে থাকে যেখানে প্রশিক্ষিত শিক্ষক, যার ক্রেডেনশিয়ালটা লেখা আছে যে উনি এত ঘন্টা ট্রেনিং করেছেন শিশুদের মনোবিকাশের উপর, বিএড ট্রেনিং করেছেন ইত্যাদি, ইত্যাদি। এরকম প্রশিক্ষণ নেই এমন কোনো স্কুলে সন্তানদেরকে না রাখা। ১ম কথা বলতে চাই। কারণ সিদ্ধান্ত তো আপনি নিচ্ছেন। শিশুটি তো বেছে স্কুলটা বেছে নেয়নি। সেই স্কুলে যদি কোনো কারণে শিশুটি ম্যালট্রিটমেন্ট হয়, এর দায় কিন্তু স্কুলের পাশাপাশি কিন্তু গার্ডিয়ান হিসেবে আপনি এড়াতে পারবেন না। আপনারও দায়িত্ব ছিল নিশ্চয়ই। কিন্তু খোঁজ নেওয়া বাংলাদেশের প্রেক্ষিতে। যেখানে প্রতিষ্ঠানগুলো আসলে তাদের কাজটা ঠিকভাবে করে না। তাহলে বলব যে সব ক্ষেত্রে তার মানে কিন্তু সমাধান তা নয়। অনেক ক্ষেত্রে কিন্তু বুলিং একটা খুব বড় একটা ব্যাপার। আজকে আলাপের পরিসর ছোট বলে আমরা এড়িয়ে যাচ্ছি। বুলিং কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, শুধু যে সহপাঠীরা করে তা কিন্তু নয়। আমাদের দুর্ভাগ্য অনেক শিক্ষকরা কিন্তু স্টুডেন্টদেরকে বুলি করেন। হুম, বিশেষত যে শিশুটি একটু পিছিয়ে পড়ছে, কোনো একটা শিশুটির কোনো একটা বিষয়ে চ্যালেঞ্জ আছে, যার আসলে সবথেকে বেশি সাহায্যের দরকার ছিল ক্লাস সহজ করার জন্য, তার লোড কমানোর জন্য কিংবা তার স্বল্প প্রশিক্ষণের জন্য, অদক্ষতার জন্য কিংবা স্বাভাবিক একটা মানবিক বিকৃতির জন্য। দেখা যাচ্ছে একজন প্রাপ্তবয়স্ক শিক্ষক একজন শিশুকে বুলিং করছেন। এরকম ঘটনা কিন্তু আছে। যার পরিণামগুলো কিন্তু ভয়াবহ হয়। এ ধরনের ঘটনা ঘটলে প্রথমত হচ্ছে এটাকে আমরা বালিশ চাপা যেন না দেই। আমরা ঘরের নিরাপদ পরিবেশে তার সাথে আমরা কথা বলবো ১ম। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট টা কিন্তু পরে আসবেন। আগে তো আপনি। ১ম হচ্ছে এটি। ঝট করে স্কুলে যেয়ে কমপ্লেইন লেখা, তাদের সাথে কোনো একটা যুদ্ধে নেমে পড়াটা বুদ্ধিমানের কাজ নয়। আর যদি এটা বাচ্চাদের কোনো বুলিং এর বিষয় থাকে, সবার আগে কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখার দরকার আছে। যে বাচ্চাটা বুলিড হচ্ছে, যে বাচ্চাটা বুলি করছে, ২ বাচ্চারই কিন্তু মানসিক সমস্যা আছে। যে বুলিড হচ্ছে তারও বেশ কিছু জায়গায় ঘাটতি যেমন আছে, যে শিশুটি বুলি করছে তারও ঘাটতি আছে। ঘাটতিটা ২ রকম, প্রকাশটার জন্য ২ রকম ভাবে হয়। এরকম ক্ষেত্রে কখনোই কিন্তু ওই শিশুটির গার্ডিয়ানের কাছে অভিযোগ দেয়া, থ্রেট দেয়া বা স্কুলে অভিযোগ দেওয়াটা কোন ধরনের কি বলা যায়? ফ্রুটফুল সমাধান নয়। সমাধান না। সমাধান সমাধান হচ্ছে
যে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের সমন্বয়ে একটি টিম গঠন করে যৌথভাবে পরিবারটা মিলে শিশুটিকে প্রশিক্ষিত করে তোলা, তার ভিতরে ওই সেলফ এস্টিমটাকে ডেভেলপ করা, যেন সেই চাপটা মোকাবিলা করতে পারে। সে যেন বন্ধুত্ব তৈরি করতে পারে, বন্ধুত্ব একটা বলের মধ্যে যুক্ত হতে পারে। কেউ যদি তাকে একটা অপমান করে, সেটাকে যেন সে সম্মান বজায় রেখে সেটা প্রতিবাদ করতে পারে। এটা একটা প্রশিক্ষণ দেওয়া সম্ভব। আর শিশুদের ক্ষেত্রে ওষুধের ব্যাপারে আমরা খুবই স্পর্শকাতর। আমরা ডক্টর হিসাবে আমরা ওষুধপত্রের ব্যাপারে অত্যন্ত সাবধানে থাকি। সহজে আমরা দিতেও চাই না। আমরা খুবই বাধ্য না হলে আমরা চেষ্টা করি না। অনেক ক্ষেত্রে লাগেও। কারণ অনেক রকম রোগ আছে যেটার ক্ষেত্রে লাগে। এটা আসলে সিদ্ধান্ত নেবেন হচ্ছে বিশেষজ্ঞরা। এক কথায় হলো, ১ম হলো শিশুর সাথে দরকার যোগাযোগের ব্যবস্থাপনা। তার সাথে কথা বলার মতন একটা পরিসর দরকার আছে। যেন শিশুটি বলতে পারে, বোঝা তার অবস্থাটা কি? অবস্থাটার তীব্রতাটা নির্ণয় করা, এবং অতি অবশ্যই সাইকিয়াট্রিস্ট এবং হচ্ছে সাইকোলজিস্ট দুপক্ষের মিলিত একটা উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান করা। ঘরোয়া বুদ্ধি অবশ্যই কাজ করবে। কিন্তু ঘরোয়া বুদ্ধির পাশাপাশি যখন পেশাগত জ্ঞানটা যুক্ত হবে, তখন কিন্তু বিজ্ঞানসম্মতভাবে শিশুটির সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে।